বাঁটরা আজকে আমরা ক্লাস 8-এর বাঁটরা এমএসপিসি হাই স্কুল এবং পরিবেশ বিজ্ঞানের ক্লাসটি করব। এটা তোমাদের 197-198 পেজে আছে, অর্থাৎ তোমাদের যে প্রশ্ন বিচিত্রা আছে সেটা 197-198 পেজ দেখবে। এই উত্তরগুলো হচ্ছে, তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং আমার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকে আমরা 3 নম্বর স্কুলটা শুরু করছি। সেটা হলো কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? এ লোহা, বি তামা, সি সীসা, ডি জল। তাহলে আপেক্ষিক তাপ বেশি, অবশ্যই আমরা কি বলবো, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। তাহলে অ্যান্সার হবে ডি। ফিউজ তারের একটি উপাদান, এতে দেওয়া আছে সিউ, বি এতে দেওয়া আছে জেডএন, সি এতে এসএন, ডি এতে এজি। মনে রাখতে হবে টিন এবং সীসা, তাহলে এখানে টিনের সংকেত হলো এসএন, তাহলে অপশান সি হবে এসএন। তারপরে আমরা চলে আসছি তিনের দাগেরটা। কোনটি তড়িৎ বিশ্লেষক পদার্থ নয়? এতে দেওয়া আছে চিনি, এতে চিনি, বি এতে NaCl, সি এতে KOH, ডি এতে MgSO4। এটা তাহলে এখানে তড়িৎ বিশ্লেষণ নয়, সেটা হলো চিনি। তারপরে CuCl2 প্লাস Fe সমান Cu প্লাস FeCl2, এখানে জারিত হয়েছে কোনটা? মনে রাখতে হবে জারিত হয়েছে অবশ্যই অপশান দিয়েছে CuCl2, তারপরে Fe, Cu, FeCl2। এখানে জারিত হয়েছে Fe, লোহা কিন্তু জারিত হয়েছে অর্থাৎ Fe। পাঁচেরটা, লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করতে হবে? মনে রাখতে, লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করতে হবে? জিঙ্ক, লোহার পাইপ, জিঙ্ক সালফেট, ফেরাস সালফেট। লোহার পাইপে জিঙ্কের প্রলেপ, তাহলে যার ওপর দিতে হবে সেটা সবসময় ক্যাথোড হবে। তাহলে লোহার পাইপটা আমরা কি বলবো? লোহার পাইপটা হলো ক্যাথোড হবে, মানে যার ওপর দিতে হবে সেটা হবে ক্যাথোড। তাহলে লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ, তাহলে দিচ্ছি লোহার ওপরে, তাহলে লোহার পাইপটা হবে ক্যাথোড। সূর্য থেকে ড্যাশ পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে? এটা অবশ্যই বিকিরণ। তাহলে সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে, সেটা কী হবে? বিকিরণ। তারপরে ড্যাশ সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে? এটা মনে রাখতে হবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ HCl সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করতে পারে। তারপরটা, মোটামুটি 500 কিলোমিটার ওপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত হবে? এটা মনে রাখবে 4 × 10⁵ ভোল্ট। কত হবে? 4 × 10⁵ ভোল্ট। এটা অবশ্যই মনে রাখবে 4 × 10⁵ ভোল্ট হবে। তারপরে আমরা চলে আসছি জারণ বিজারণ বিক্রিয়া একটি প্রাকৃতিক উদাহরণ দিতে বলছে। এটা আমরা বলবো লোহায় মরচে পড়া। তাহলে 3-এর 1-এরটাই কী বলবো? লোহায় মরচে পড়া। এটা হলো জারণ বিজারণের প্রাকৃতিক উদাহরণ। পরের প্রশ্নটা বলা আছে, সেটা হলো একটি জারক একটি বিজারক মৌলের উদাহরণ দিতে বলছে। তাহলে একটি জারক মৌলের নাম আমরা ক্লোরিন বলবো,
বিজারক মৌলের নাম আমরা হাইড্রোজেন বলবো। তাহলে জারক বলবো ক্লোরিন, বিজারক বলবো হাইড্রোজেন। তারপরে প্রশ্ন আছে হিমমিশ্র কাকে বলে? হিমমিশ্র আমরা এটা আগে করেছি। দেখবে বালুরঘাট হাই স্কুল আছে, সেই বালুরঘাট হাই স্কুলে আমার ভিডিওটা অবশ্যই প্লেলিস্টে দেওয়া আছে। 3-1 বালুরঘাট হাই স্কুলে 3-1 এটা কিন্তু উত্তরটা অবশ্যই সলভ করা আছে, বলা আছে। তারপর একটা 4 নম্বরটা, সেটা হলো পেন্টোগ্রাফ। পেন্টোগ্রাফ কি? পেন্টোগ্রাফ মনে রাখতে হবে বৈদ্যুতিক ট্রেনের যে ত্রিভুজাকৃতি ধাতব অংশ উচ্চ বিভবে থাকা ওভারহেড তারের সঙ্গে ট্রেনের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে পেন্টোগ্রাফ বলবো। তাহলে বৈদ্যুতিক ট্রেনের যে ত্রিভুজাকৃতি ধাতব অংশ উচ্চ বিভবে থাকা ওভারহেড তারের সঙ্গে ট্রেনের সংযোগ স্থাপন করে তাকে আমরা কি বলবো? পেন্টোগ্রাফ বলবো। একটা চলে আসছি, সেটা হলো -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলে পরিণত করতে কত তাপ দিতে হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে আসবে, তারপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলে আসবে। তাহলে এই স্টেপে কিন্তু বরফগুলো মানে এই স্টেপটা তাকে ফলো করতে হবে। তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে আসবে, তারপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলে আসবে। তাহলে প্রথমে এই জায়গা থেকে এই জায়গায় আসতে কত তাপ লাগছে? এখানে সূত্র উঠবে Q = mst। তাহলে 0 ডিগ্রি তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 50 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে যে তাপ লাগবে সেটা হলো Q1 = mst। তাহলে m এর মান কত? 50, s এর মান দেওয়া আছে, s মানে আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ 0.5 দেওয়া আছে, 0.5 বসিয়েছি। তাপমাত্রা মানে এখানে আসছে কত? 0 ডিগ্রি। তাহলে 0 - -10, তাহলে 0 - -10। তাহলে এখানে দেখা যাচ্ছে মাইনাস মানে প্লাস হয়ে গেল, সেই জন্য আমরা শুধু 10 লেখা হলো। তাহলে এটাকে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে, তাহলে 50 × 0.5 × 10, 0.5 × 10 করলে 5 হবে। তাহলে 5 × 50 করলে 250 হবে, 250 ক্যালোরি। তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে আসতে এই 250 ক্যালোরি তাপ লাগলো। এরপরে আমরা নির্ণয় করব যে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলে পরিণত হতে কত তাপ লাগবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 50 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলে পরিণত হতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 50 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলে পরিণত হতে তাপ লাগবে Q2 = ml বলবো। তাহলে m মানে কত? m মানে 50, l মানে বরফ গলনের লীন তাপ, সেটা 80 হবে। তাহলে গুণ করলে কত হবে? গুণ করলে এটা হবে অবশ্যই 4000 হবে। তাহলে মোট তাপ কত হবে? মোট তাপ আমরা কত বলবো? Q = আমরা বলবো Q1 + Q2। তাহলে Q = আমরা বলবো Q1 + Q2। Q1 মানে আমরা বলবো কত হবে? 250 হবে, আর Q2 মানেটা হবে, তাহলে এটা যোগ করলে কত হবে? 4250 ক্যালোরি। তাহলে Q এর মান পেয়ে গেলাম 4250 ক্যালোরি। এরপরে আমরা 4-2টায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল অপেক্ষা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলীয় বাষ্প হাত বেশি পুড়বে কেন? দেখো লেখা আছে, সুন্দর করে তোমাদের জন্য উত্তর লিখে রেখেছি, তোমরা ভালো করে পড়ে নেবে, পরীক্ষা ভালো করে গুছিয়ে লিখবে। ফুটন্ত জল এবং জলীয় বাষ্প বলতে শুধু বাষ্প বলা যায়, ফুটন্ত জল এবং জলীয় বাষ্প উভয়ের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উভয়ের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। জল থেকে বাষ্পে পরিণত হতে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ দিতে হয়। মানে জল থেকে যখন বাষ্পে পরিণত হবে তখন 537 ক্যালোরি তাপ বেশি দিতে হবে কাতে? যখন বাষ্পে পরিণত হবে প্রতি গ্রাম জলে। সুতরাং জল অপেক্ষা বাষ্পে কত তাপ বেশি থাকবে? 537 ক্যালোরি। তাহলে সেই জন্যে জলীয় বাষ্পে বা বাষ্পে হাত দিলে
আমাদের হাতটা পুড়ে যাবে। তাহলে জলীয় বাষ্পে 537 ক্যালোরি তাপ বেশি থাকে প্রতি গ্রামের জন্য। তাহলে সেই জন্যে জলীয় বাষ্প বা বাষ্পে হাত দিলে হাতটা পুড়ে যাবে। NO2 প্লাস 4HCl সমান MnCl2 প্লাস Cl2 প্লাস H2O। এখানে কোনটা জারণ কোনটা বিজারণ, বিজারক পদার্থ জারক পদার্থ বার করতে বলছেন। দেখা যাচ্ছে এই বিক্রিয়াটা লেখা হয়েছে MnO2 প্লাস 4HCl MnCl প্লাস Cl2 প্লাস 2H2O। তাহলে MnO2টা কোথায় হয়েছে? MnCl2 হয়েছে। তাহলে এটা দেখা যাচ্ছে এটা বিজারণ ঘটেছে। তাহলে MnO2 এটা MnCl2 হয়েছে, এটা বিজারণ হয়েছে। তাহলে HCl হাইড্রোজেন ত্যাগ করে Cl2তে পরিণত হয়েছে, তাহলে এটা হলো জারণ হয়েছে। তাহলে এইটা হলো বিজারণ, এটা হলো জারণ। এখানে তাহলে জারককে, জারক দ্রব্য বলতে MnO2 এটা MnCl2তে বিজারণ ঘটেছে, তাহলে জারক হলো MnO2। তাহলে MnO2 হলো জারক আর বিজারক হলো HCl। তাহলে HCl হলো আমরা কি বলবো? বিজারক বলবো। তারপরে তড়িৎ লেপন। তড়িৎ লেপন কি? লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে হলে, লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে? যে প্রক্রিয়ায় ধাতু বা ধাতু সংকর এর তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, তাকে আমরা তড়িৎ লেপন বলবো। অর্থাৎ একটা ধাতুর ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়া হবে, এটা কোন পদ্ধতির মাধ্যমে? সেটা হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে, তাকে আমরা কি বলবো? তড়িৎ লেপন বলবো। আচ্ছা, এরপরে লোহার ওপরে নিকেলের প্রলেপ বলেছে, যার ওপরে দেওয়া হবে সেটা ক্যাথোড আর যাকে দিতে হবে সেটা অ্যানোড। তাই লোহার ওপরে দিচ্ছে, তাই লোহাটা হলো ক্যাথোড আর নিকেলের পাত্রা, বিশুদ্ধ নিকেলের পাত্রা আমরা কি বলবো? অ্যানোড বলবো। এরপরে আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা চলে আসছি। লাইফ সায়েন্সের পোর্শনটা তাহলে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে? এটা হলো রাইজোবিয়াম। কি থাকবে? রাইজোবিয়াম। সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম থাকবে। মৌমাছি পালন ক্ষেত্রকে আমরা কি বলবো? আমরা বলবো এপিয়ারি। মৌমাছির পালন ক্ষেত্রকে আমরা এপিয়ারি বলবো। ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়? এটা যক্ষ্মা। তাহলে ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়? এটা যক্ষ্মা রোগের চিকিৎসা করা হয়, যক্ষ্মা। তারপরে বলেছে গোলাপখাস, হিমসাগর, রত্না, ফজলি, এর মধ্যে কোনটা মিল নেই? মনে রাখতে হবে এটা হলো রত্না। কারণ এটা হলো রত্না হবে কারণ গমের নাম হলো রত্না, কিন্তু বাকিগুলো আমের নাম। তাহলে গোলাপখাস আমের নাম, হিমসাগর আমের নাম, ফজলি আমের নাম, কিন্তু রত্না হলো, এটা হলো গমের নাম। তাহলে এর মধ্যে মিলছে না কোনটা? মিলছে না রত্না। তাহলে তোমরা লিখবে রত্না। 5টা ডেঙ্গি রোগের জীবাণু বাহক কোন মশা? ডেঙ্গি রোগের জীবাণু বাহক স্ত্রী এডিস মশা। তাহলে ডেঙ্গি রোগের জীবাণু বাহক হলো স্ত্রী এডিস মশা। একটি অসংক্রামক মহামারীর নাম লেখো। অসংক্রামক মহামারী হলো, আমরা লিখব ডায়াবেটিস। এটা মহামারী কিন্তু অসংক্রামক, ডায়াবেটিস। তাহলে অসংক্রামক মহামারীর নাম হলো ডায়াবেটিস। একটি অসংক্রামক মহামারীর নাম আমরা লিখব ডায়াবেটিস। তাহলে 197 পেজের সমস্ত উত্তরগুলো করা হলো। এরপরে আমরা আসছি 198 পেজে। তাহলে আজকে আমরা
তাহলে পরিবেশ বিজ্ঞানের আমরা পেজটা করছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমরা 3 নম্বর স্কুলটা সলভ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে লিঙ্কটা, আমার যে চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। আর তোমরা আরও কোন ধরনের ভিডিও বেশি বেশি চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। তারপরে চলে আসছি, একটা ছক বলা আছে পুষ্টি উপাদানযুক্ত মাটি, মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক, ব্যাঙ চাষ, ছায়াতরু, এখানে বলা আছে পিসিকালচার, সিলভার ওক, হিউমাস, ফিশারি। তাহলে এটা মনে রাখতে হবে, এই পুষ্টি উপাদানযুক্ত মাটি আমরা কি বলবো? হিউমাস বলবো। চিংড়ি, মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক এগুলো চাষকে আমরা কি বলবো? এগুলো চাষকে আমরা ফিশারি বলবো, ফিশারি। আর ছায়াতরুটা কি বলবো? সিলভার ওক, ছায়াতরু সিলভার ওক। তাহলে পুষ্টি উপাদানযুক্ত মাটি এটা আমরা সিএতে লিখব হিউমাস, এরকমভাবে পরীক্ষায় লিখবে। তারপরে মাছ, চিংড়ি, শামুক, ব্যাঙ চাষ একে আমরা ফিশারি বলবো। তারপরে আমরা বলবো এখানে লেখা আছে ছায়াতরু, ছায়াতরু হলো সিলভার ওক। তারপরে 3-এর একটা মাইনর কার্ভ ও মেজর কার্ভের পার্থক্য লিখতে বলছে। মাইনর কার্ভ, মেজর কার্ভ। মেজর কার্ভ, মাইনর কার্ভ। মেজর কার্ভের বৃদ্ধির হার দ্রুত, মাইনর কার্ভের বৃদ্ধির হার কম। মেজর কার্ভ বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে না, মাইনর কার্ভ বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে। মেজর কার্ভের ব্যবসায়ের দিক থেকে চাহিদা অত্যন্ত বেশি, মাইনর কার্ভের ব্যবসায়িক চাহিদা অত্যন্ত কম। তাহলে মেজর কার্ভের বৃদ্ধি বেশি, মাইনর কার্ভের বৃদ্ধি কম। মেজর কার্ভ বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে না, মাইনর কার্ভ বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে। মেজর কার্ভের ব্যবসায়িক দিক থেকে চাহিদা অত্যন্ত বেশি, এর মাইনর কার্ভ ব্যবসায়িক দিক থেকে অতটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তাহলে মেজর কার্ভ, মাইনর কার্ভের পার্থক্য হয়ে গেল। 2-এর প্রশ্নটায় চলে আসবো, সেটা হলো এনপিকে সারে কি কি মৌল থাকে? এটি কি জাতীয় সার? এনপিকে সারে নাইট্রোজেন, এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, কে মানে পটাশিয়াম, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম মৌল থাকে। এনপিকে এটা কী সার? এটা একটা অজৈব সার। জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? 1 নম্বর পয়েন্ট হলো জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বেশি বৃদ্ধি করে, জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। 2 নম্বর পয়েন্ট হলো জৈব সার মাটিকে ছিদ্রযুক্ত করে, ছিদ্রযুক্ত করার ফলে সহজে আলো, বায়ু প্রবেশ করতে পারে। 3 নম্বর পয়েন্ট হলো জৈব সার মাটির যে উপকারী অণুজীব আছে এর সংখ্যা বৃদ্ধি করে, তাহলে মাটিতে উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে। আর 4 নম্বর পয়েন্ট হলো জৈব সার হলো পরিবেশ বান্ধব, তাহলে পরিবেশ বান্ধব হওয়ায় কিন্তু কোনো দূষণ ঘটবে না, তাহলে পরিবেশ বান্ধব হওয়ায় কোনো দূষণ ঘটবে না, আমরা কিন্তু বেশি বেশি জৈব সার ব্যবহার করি। আজকে আমরা ভিডিওটা শেষ করলাম, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবে, আর তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে ভিডিও চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা আরও কোন ধরনের ভিডিও বেশি বেশি চাও সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে।